Assalamu alaikum, আমি সিয়াম বিন রেজা, রিটনা বায়োলজি অলিম্পিয়াড 2025 মিরপুর ব্রাঞ্চ 7। আজকে আমি তোমাদের স্বাগতম জানাচ্ছি আজকে এই নতুন ভিডিওতে, যেখানে আমি আলোচনা করার চেষ্টা করব আমার মিরপুর জোনের 7th গল্পটি এবং এই রেটিনা বায়োলজি অলিম্পিয়াডে ইনস এবং আওয়ার্স নিয়ে। তাহলে শুরু করা যাক। তো এই যে কয়েকদিন পরে রেটিনা বায়োলজি অলিম্পিয়াড 2027 হবে এসএসসি 27 ব্যাচের জন্য, আমি ছিলাম এসএসসি 26 ব্যাচ। তো তাদের জন্য যে এক্সামটা হবে সেটা হবে 1 ঘন্টার, এবং সেখানে 100 মার্ক থাকবে 100টা প্রশ্নের জন্য। সেই এক্সামটা ব্রাঞ্চ ভিত্তিক হবে এবং জোন ভিত্তিক, মূলত জোন ভিত্তিক হবে। এক্সামটাতে অধ্যায়গুলো আছে প্রায় 5, 6, 7, 8 বায়োলজি অধ্যায়। আমি এখন একটু জানার চেষ্টা করবো যে আমার এক্সপিরিয়েন্সটা যখন আমি রেটিনা বায়োলজি অলিম্পিয়াড দিই সেই সময় আমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। তো আমারটা ছিল জানুয়ারি 2 তারিখে প্রায়। তো ওই দিন লাইক আমি আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ভালোই প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম, এবং বিকালে শিফটে এক্সাম দিই। এক্সামে বসার পর লাইক 25-30 মিনিটের মধ্যে আমার 100টার মতো এমসিকিউ শেষ হয়ে যায়। দেন বের হওয়ার পর একটা আশা ছিল যে ইনশাআল্লাহ কিছু একটা ভালো হইতে পারে, আল্লাহ ভরসা। অ্যান্ড আফটার আলহামদুলিল্লাহ আমি মিরপুর জোনে 7th হই। এবং যদি বলতে চাই মেল ফিমেল, তো মেল এবং ফিমেল মিলে আমি 7th হই, বাট শুধু মেলের দিক থেকে, ছেলেদের দিক থেকে আমি ফার্স্ট ছিলাম মিরপুর জোনে। আমি মূলত কীভাবে প্রিপারেশনটা নিচ্ছিলাম, বা বায়োলজি রেটিনা বায়োলজি অলিম্পিয়াড স্পেসিফিক্যালি এটার জন্য কীভাবে প্রিপারেশন নিতে হয়। তো ফার্স্ট অ্যান্ড দ্য বেস্ট থিং সেটা হচ্ছে যে তোমার নিজের যে বায়োলজি বই আছে এখন, এনসিটিভি যেটা দিছে, সেটা অনেক ভালো মতো শেষ করা, ঠোঁটস্থ করে ফেলা। মানে যে যে চ্যাপ্টারে এক্সাম হবে সেই চ্যাপ্টারের প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি লাইন কমপ্লিট করা, যাতে ওই বই থেকে একটা সিঙ্গেল কোশ্চেনে তোমাকে আটকেতে না পারে। এরকম একটা বেস্ট প্রিপারেশন থাকতে হবে বায়োলজি বইয়ের উপরে, যেগুলো চ্যাপ্টারে এক্সাম হবে রেটিনা অলিম্পিয়াড যেটা নেবে। তো এটা যদি তুমি এনশোর করতে পারো যে হ্যাঁ তোমার বই থেকে মানে একটা সিঙ্গেল কোয়েশ্চেনও নেই বইয়ের মধ্যে থেকে যেটা জিজ্ঞেস করলে তুমি পারবে না, এরকম কোনো সিঙ্গেল কোয়েশ্চেন নেই, তাহলে তুমি একটাই সময় রেখো যে তুমি এখন ট্র্যাকে আসো, যে হ্যাঁ তুমি এখন বায়োলজি অলিম্পিয়াডের ভালো একটা ট্র্যাকে আসো, এবং বলতে গেলে লাইক 70% বেশি পাইতে পারো, এর চেয়ে বেশি যদি এইটুকু এনশোর করতে পারি এই ছোট্ট জিনিসটা। এটা গেল ফার্স্টে মেইন বুকের পার্ট। সেকেন্ডলি, টেস্ট পেপার অনেক বেশি বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হবে। এমসিকিউ, মূলত কোনো বোর্ড কোয়েশ্চেন না, মানে সিকিউ পার্ট না, জাস্ট বোর্ডের এমসিকিউগুলো কমপ্লিট করতে হবে। যত প্রকার তুমি অ্যারেঞ্জ করতে পারো, টেস্ট পেপার, পুরান কোনো টেস্ট পেপার অ্যারেঞ্জ করো, যেটাই অ্যারেঞ্জ করো, মানে যত পারো এমসিকিউ কমপ্লিট করো। এবং হিউজ পরিমাণে কোয়েশ্চেন দেখবা তুমি টেস্ট পেপার থেকে কমন পেয়ে গেছে, মানে বোর্ড কোয়েশ্চেনগুলো এসে যায় এমসিকিউতে অনেক অনেক পরিমাণ আসে। রিটনা বায়োলজি অলিম্পিয়াডে হিউজ পরিমাণ প্রশ্ন তুলে দেয় বোর্ডেরগুলো, সেটা হিউজ পরিমাণ কমন পাবো। তো এই জন্য টেস্ট পেপারটা ভালো মতো সলভ করতে হবে। এখন তোমাদের তো টেস্ট পেপার হয়তো বের হয় নাই, হ্যাঁ বের হয়নি, তো তুমি কোনো পুরানো টেস্ট পেপার নিয়ে নিতে পারো, বা কোনো সিনিয়র ভাইটাই বা বোন কেউ থাকলে তার কাছ থেকে নিয়ে নিতে পারো, যে কয়েকদিন পড়বে এরকম কিছু একটা। মূলত বোর্ড কোয়েশ্চেন সলভ থাকতেই হবে। দেন থার্ডে যেটা করতে পারো, গাইড সলভ করতে পারো। যদি তোমার কাছে গাইড থাকে ভালো, না থাকলেও প্যারা নেই, মূলত মানে অত প্যারা নেই। বাট গাইডের ক্ষেত্রে কেন আমি রেকমেন্ড করি, গাইডে এবং বোর্ড কোয়েশ্চেন কোয়াইট সিমিলার, মানে সেরকম কোনো ডিফারেন্স নেই, এবং যদি তুমি বই ভালো মতো পড়ো সবগুলোই পারবো। বাট গাইডে প্রায় ধরো 100-200 এমসিকিউ করলে 1-2টা নতুন এমসিকিউ পাওয়া যায়। নতুন মানে কি, সেগুলো বোর্ডেও আসে নেই, কোনো স্কুলেও আসে নেই, যারা গাইড লিখছে তারা দিয়ে, এবং সেইখানে নতুন কোনো ইনফো পাওয়া যেতে পারো। তাই আমি গাইডটাকে প্রেফার করি, জাস্ট 1-2-3টার মতো নতুন কোনো ইনফরমেশন পাওয়া যেতে পারো। যদি টাইম পাও গাইডটাও সলভ করে ফেলবো ওই অধ্যায় ভিত্তিক। আমি এই কয়টা কমপ্লিট করছিলাম। এরপর আমি করছিলাম কি, একটু চেষ্টা করতেছিলাম আর একটু বেশি জানার জন্য। এই জন্য আমি 2012 সালের বইটা, আমার বায়োলজি অলিম্পিয়াডের সময় চ্যাপ্টার 1, 2, 3, 4 ছিল। সো এটার সাথে রিলেভেন্ট যেসব চ্যাপ্টার বা যেসব পার্ট ছিল 2012 সালের বায়োলজি বইয়ে, আমি সব পার্ট পড়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ, যাতে মানে কোনো ফাঁক ফোকর না থাকে, কোনো জায়গা থেকে যাতে আমি মিসিং আউট না হয়ে যায়, সব কোয়েশ্চেন যাতে অ্যাপ্রোচ করতে পারি। তো এই জন্য আমি 2012 সালে বইটা পড়ে নিয়েছিলাম। তোমাদের কাছে এখনও মোটামুটি ভালো একটা টাইম আছে প্রিপারেশন নেওয়ার জন্য। আমি অ্যাপ্রক্সিমেটলি 20 দিন বা 15 দিন একটা প্রিপারেশন নিয়েছিলাম, এবং প্রিপারেশনটা মানে পার ডেতে যতটুকু না দিলেই না, মানে এক্সট্রা টাইম যতটুকু পাই ওই টাইমটা পুরোটা বায়োলজি দিতাম, সব কিছু ঠিকঠাক রাখতাম, কোচিং করতাম, পাশে টাইম দিতাম, স্কুল করতাম, এবং যতটুকু এক্সট্রা টাইম পাইতাম ভালো মতো পড়ে নিতাম। তো এইভাবেই আমি 20 দিন বা 15 দিন প্রিপারেশন নিয়েছি। তো তোমরা যদি
লাইক অনেক ডিভোটেড হয়ে প্রিপারেশন নাও, 5-7 দিনেও এনাফ হয়ে যাবে, 4টা অধ্যায় মাত্র। তো 12 সালের বইটা কমপ্লিট করতে পারো যদি টাইম থাকে, দেন কমপ্লিট করবা। মানে ফার্স্টে 2-3টা জিনিস এনশোর করবা, মেইন বই ঠোঁটস্থ হয়ে গেছে, সেকেন্ড টেস্ট পেপার পুরা ডান, টেস্ট পেপারে যত এমসিকিউ আছে সব পারো তুমি, থার্ড গাইডে গুলা এটা একটু 50-50, মানে এটা করলেও ভালো, না করলে পারে না, বাট 50-50 চান্স। অ্যান্ড এত কিছুর পর যদি তুমি একটা ভ্যাস্ট নলেজ নিতে চাও, 2012 সালে বইটা সলভ করতে পারো। এখানে তোমার রেলিভেন্ট টপিকগুলো এখান থেকে পড়ে নিতে পারো, এখানে অনেক নতুন নতুন ইনফরমেশন পাবো। এক্ষেত্রে আমি 12 সালের বইয়ের পিডিএফটা দিয়ে রাখবো ডিসক্রিপশন অথবা কমেন্ট সেকশন। এরপর আসি আর কি করা যেতে পারে। তো এগুলোর বাদে না মানে সেরকম অনেক কিছু পড়ার নাই। তো অনেকে বলে যে ইন্টারের বই ধরতে, বাট আমি কখনো ইন্টারের বই কখনো প্রেফার করবো না ধরার জন্য। তোমার যা আছে রেলিভেন্ট টপিক থেকেই আসবে, এবং রেলিভেন্ট টপিকটা ইন্টারে যাওয়াই লাগবে না, ভুলেও যাবে না, মানে একটা সিঙ্গেল জিনিস আসে না। আমি পড়ে গেছিলাম অবশ্য, মোটামুটি ভালোই পড়ে গেছিলাম, মানে যেগুলো আমার ভালো লাগছে, যেসব চ্যাপ্টার আমার ভালো লাগতো, যেসব টপিক ভালো লাগতো, সেগুলো আমি ইন্টারের বই থেকে পড়ে গেছিলাম। বাট আসলে সেরকম একটা সিঙ্গেল আমি পাই না যে ইন্টার থেকে আসে, একটা সিঙ্গেল কোয়েশন আসে না। এবার আসি যে প্রিপারেশনটা মূলত না আসলে কীরকম, সেটা হচ্ছে যে হার্ড ওয়ার্ক রিলেটেড। কারণ কি, কোয়েশন অনেক সহজ হবে, এই জিনিসটা শিওর থাকো, কোয়েশন অনেক সহজ হবে, তোমার অনেক পরিমাণ কমন পাবা। আমার সময় যেটা হয়েছিল, তো আমি এক্সাম দেওয়ার পর লাইক বুঝছিলামই যে আমি আলহামদুলিল্লাহ ভালো একটা মার্ক পাবো, আমি 95 কারেক্ট ছিল আমার, এবং নেগেটিভ মার্কিং আরও কমে গেছে, এরকম 95টা কারেক্ট ছিল। তো আমি বুঝলাম যে হ্যাঁ ইনশাল্লাহ একটা ভালো মার্ক পেতে পারি। বাট আমি যে এক্সপিরিয়েন্সটা ফিল করছিলাম সেটা হচ্ছে আমি এটা বুঝছি যে আমি ভালো মার্ক পাবো, এবং সাথে এটাও বুঝছি যে আমার সাথে যারা এক্সাম দিচ্ছে তারাও ভালো মার্ক পাবে। মানে জিনিসটা হচ্ছে কোয়েশ্চেন হার্ড হলে সবার জন্য হার্ড, কোয়েশ্চেন ইজি হলে সবার জন্য ইজি। সো অনেক বেশি কম্পিটিটিভ এই এক্সামটা, রেটিনা বায়োলজি অলিম্পিয়াডটা, কারণ এখানে তোমার খুবই খুবই কম্পিটিটিভ। মানে কোয়েশ্চেন মোটামুটি সহজ করে, তো মোটামুটি না ভালোই সহজ করে। মানে আমার যদি বলি, তুমি আমাকে যদি জিজ্ঞেস করো যে কতটুকু কোয়েশ্চেন আউট অফ সিলেবাস বা চেনা না, আমি 3টে স্টেপ, গাইড, টেস্ট পেপার এবং বই পড়ার পর 94টা এমসিকিউ হুবহু কমন পেয়েছি, হুবহু, আউট অফ কোনো লাইনই না। এই 94টা আমি হুবহু এই 3টার মধ্যে পাইছি, বাকি 6টা একটু ডিফারেন্ট ছিল, হয় কনসেপচুয়াল ছিল, আবার আমাদের একটা আউট অফ সিলেবাস, একটা না 2টা আউট অফ সিলেবাস দিয়ে দিয়েছিল। আমরা তো শর্ট সিলেবাস ব্যাচ, আমার দিছিল মনে হয় 6 বায়োলজি চ্যাপ্টার 6 থেকে একটা আউট অফ সিলেবাস বা 9 থেকে দিয়ে দিছিল কোয়েশ্চেন। তো এই ক্ষেত্রে তোমরা যেহেতু পুরো সিলেবাসই তোমাদের আছে, তো একটা কাজ করে যেতে পারো, যদি সম্ভব হয় তোমাদের 5-6-7-8 অধ্যায় আছে, বাকি অধ্যায়গুলো একটা রিডিং দিবা, আর কিছুই না, কারণ আউট অফ সিলেবাস কোয়েশ্চেন করার পসিবিলিটি আছে। বাট ইন্টার থেকে না হওয়ারই প্রশ্ন, মানে খুবই হাই চান্স। আমিও আগে জিজ্ঞাসা করতাম, আমি যখন এক্সাম দিছি যে ইন্টার থেকে প্রশ্ন হয় কিনা, ওরাও বলছে হয় না। আমি নিজেই এক্সাম দিয়ে দেখছি আসলে একটা পরিমাণ কোয়েশ্চেন আসে না ইন্টার থেকে। তো ওইটা একটা লাইক মিথ কাইন্ড অফ। তো পারলে একটু একটা রিডিং দিয়ে যাবে, যে আউট অফ সিলেবাস যদি দিতে পারে। এখন কিছু কিউএনএ সলভ করা যাবে, কিছু একটু পয়েন্ট বলে দিই, যেটা হচ্ছে রেজিস্ট্রেশন আইডি, এটা সবসময় নিয়ে যাবা, একটা রেজিস্ট্রেশন আইডি নাম্বার দিবে তোমাকে মেসেজ করে, এটা মুখস্থ করে যাবা। কারণ কি, তোমার মোবাইল বের করতে দিবে না এক্সাম হলে, তো তুমি মোবাইল দেখে যে রেজিস্ট্রেশনটা লিখবো এরকম চান্স নাও দিতে পারে, এই জন্য রেজিস্ট্রেশন আইডিটা মুখস্থ করে যাবা। এরপর খাতা ছিঁড়ার পদ্ধতিটা, ওএমআর পেপার তো, তো তুমি মানে এক্সামিনার যে থাকবে দায়িত্বে, মানে যে থাকবে তাকে জিজ্ঞাসা করে নেবে যে কতটুকু ছিঁড়তে হবে। আমি একবার পার্টে আমার নাম সহ ছিঁড়ে দিতে গেছিলাম ওএমআর, বাট নামও ছিঁড়া লাগতো না। তো ওটা ওরাই বলে দিবে যে কতটুকু অংশ ছিঁড়া লাগবে, ওদের জিজ্ঞাসা করে নেবে। দেন প্রশ্নে দাগানো, আমি মিরপুর ব্রাঞ্চে পড়েছিলাম, মিরপুর 10-এ, তো এখানে আমার কোশ্চেন দাগানো নিষেধ করে দিয়েছিল, তো আমাদের রুমে কেউ কোশ্চেন একটা দাগও দিতে পারেনি, কারণ পাশাপাশি ফ্রেন্ড থাকে, হয়তো দাগে দেখে নিতে পারে। এই কোশ্চেনে দাগানো নিষেধ ছিল। দেন কোশ্চেন কীরকম হয় বা কোশ্চেনের মানে সেম হয় কিনা, এক্ষেত্রে তোমার রেটিনার কোশ্চেনটা এরকম হয় কি, যে বলতে গেলে প্রায় সবার সাথে তোমার মানে আশেপাশে সেট মিলবে না, 5টার মতো সেট করে প্রায়, বা 4টা, তো সেট মিলবে না, বাট কোশ্চেন মিলবে। মানে ওরও যে 100টা কোশ্চেন, আমারও সেমই 100টা কোশ্চেন হওয়ার চান্সেস বেশি, বাট সিকোয়েন্স আলাদা, এটাই খালি একটা ডিফারেন্স। বাট বেশিরভাগই হাই চান্স যে তোমার পাশের জনের সাথে তোমার কোশ্চেন হুবহু মিলে যাবে, বাট সিকোয়েন্স অনেক আলাদা, তোমারটা 55 হলে ওরটা হয়তো বা 2, 3, 4 এরকমে পৌঁছে গেছে কোশ্চেন। কোশ্চেন
ইজি হবে, প্যানিক করা যাবে না। মূলত কোয়েশ্চেন আসলেই ইজি হবে। একটা ভালো পরিমাণ বইয়ে এবং টেস্ট পেপারে যদি তুমি একটা ভ্যাস্ট নলেজ নিয়ে যেতে পারো, ইনশাআল্লাহ দেখবা ভালো মতো এক্সামটা দিয়ে আসতে পারছো। বাট এখানে না ডিটারমিনিং একটা ফ্যাক্টর আছে যে সবাই তো এটা করবে। তোমার কি মনে হয় যে তুমি একমাত্র যে মানে বই ভালো মতো পড়বা, টেস্ট পেপার পড়বা, মানে গাইড পড়বা? না, সবাই এই 3টা কমপ্লিট করবে মিনিমাম ইনশাআল্লাহ। তাহলে তুমি কিভাবে সেই পজিশনটায় যাবা? এক্ষেত্রে না একটা মানে সাইকোলজিক্যাল পার্ট আছে, সেটা হচ্ছে কি হার্ড ওয়ার্ক। এখানে তুমি মানে আপাতত বলতে গেলে ট্যালেন্ট দিয়ে বিট করে একটু টাফ, কারণ কোয়েশ্চেন মোটামুটি ইজি করে। তো এক্ষেত্রে তোমার হার্ড ওয়ার্কটা অনেক ম্যাটার করে, তুমি কতটা টাইম দিচ্ছ এটার জন্য। তুমি চেষ্টা করো সর্বোচ্চ দিয়ে দেওয়ার, যাতে তুমি তোমার বেস্ট একটা প্রিপারেশন নিয়ে যেতে পারো। কারণ এখানে মূলত হার্ড ওয়ার্কটাই ডিসাইডিং ফ্যাক্টর, যে কে কতটা এফোর্ট দিয়ে অনুসারেই তোমার মূলত মেরিট আসে এরকম। তো কারণ মার্ক মোটামুটি সবাই সেম পাইছে। আমার সময় কাট মার্ক ছিল কত, 91.75 মনে ছিল। বুঝতে পারতেছো? মানে মিনিমাম 93টার মতো কারেক্ট হইতেই হয়েছে এরকম। মানে বুঝতেছে 100টার মধ্যে 93টা কিন্তু অনেক। তো এই ক্ষেত্রে কী করতে হবে তোমার? ভালো মতো একটা প্রিপারেশন নিতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, তোমার প্রভুর কাছে প্রার্থনা করতে হবে, এবং সবশেষে একটু মনে রাখবে যে তুমি যদি 95%-এর বেশি পেয়ে যাও, ইনশাল্লাহ একটা পজিশন হয়তো তুমি হোল্ড করতে পারবে। এটা একটা শিওরেন্স ইনশাল্লাহ পেয়ে যাবা যে হ্যাঁ, তাহলে তোমার জন্য ইতিবাচক কিছু থাকতেছে। দেন রেজাল্টের দিকে আসি। রেজাল্টটা মূলত 5 দিনের মধ্যে দিয়ে দেবে ওরা, হয়তো তোমাকে বলবো 2 বা 3 দিন, বাট আমাদের সময় 5 দিন পর ছিল। এই রেজাল্টে একটা কনফিউশন জাগে, সেটা হচ্ছে যে ওরা বলে সেন্ট্রালি 100 জনকে দিবে, হ্যাঁ জোন ভিত্তিক 20 জনকে দিবে। এবার দেখি জোন ভিত্তিক 20 জনে স্কলারশিপও দিবে, আমাদের সময়টা দেয় না। তো সেন্ট্রালে 100 জন যারা হবে তারা জোন ভিত্তিকও যদি ফার্স্ট সেকেন্ড হয় তখন তারা দুইটাই প্রাইজ পাবে। হ্যাঁ, এটাই হবে, মানে মূলত এটাই হয়। যারা সেন্ট্রালে টপ 100-এ থাকে তারা বেশিরভাগই জোনে টপ 20-তে থাকে, মিনিমাম থাকেই, তো মানে তারা ডাবল প্রাইজ পায়। এদের ক্ষেত্রে লাইক টপ 100-কে অনেক সুন্দর একটা ক্রেজ দেয়, বাট লাইক টপ 20 জোন ভিত্তিক ক্রেজ দেয়, বাট অতটা না। বাট টপ 100-কে অনেক সুন্দর একটা ক্রেজ দেয়, বক্স আলা এরকম একটা ক্রেজ দেয়। এখন জিনিসটা হচ্ছে কি, যে একটা কোয়েশ্চেন জাগতে পারে যখন রেজাল্ট দেখবা, সেটা হচ্ছে কি ওদের ওয়েবসাইটে গেলে তোমার 3টা অপশন থাকবে, একটা হচ্ছে সেন্ট্রাল, একটা হচ্ছে তোমার ব্রাঞ্চ, আর একটা হচ্ছে শিফট, এরকম কিছু একটা। মানে সেন্ট্রালে তুমি কত হয়েছো, ব্রাঞ্চে তুমি কত হয়েছো, এবং তোমার শিফট, যে শিফটে এক্সাম দিছো সেই শিফটে কত হয়েছো। তো আমাদের সময় যেটা একটা মারাত্মক কনফিউশন ছিল, সেটা হচ্ছে যে আমাদের ব্রাঞ্চ রেজাল্ট দেখাচ্ছিল একটা পজিশন, বাট আসলে তো রেজাল্ট হবে জোন ভিত্তিক। মানে একটা জোনের ক্ষেত্রে একটা জোনে অনেকগুলো ব্রাঞ্চ থাকে। ধরো আমার ক্ষেত্রে মিরপুর জোনের মধ্যে মিরপুর 10-এ ছিল, হয়তো 2-এ ছিল, হয়তো 1-এ ছিল, বা রূপনগরে, দেন আরও কত জায়গায় ছিল। এগুলো মিলায়ে জোন ভিত্তিক, ওইগুলো মিলায় তুমি কততম, ওইটা হচ্ছে তোমার জোন ভিত্তিক রেজাল্ট। তো সবার কোয়েশ্চেন চাকতেছিল যে ব্রাঞ্চের যে রেজাল্টটা দিচ্ছে ওইটাই কি জোন ভিত্তিক নাকি ওটা আসলে ব্রাঞ্চ ভিত্তিক। তো এই কোয়েশ্চেনটা এড়ানোর জন্য আমি বলে রাখি, তোমার রেজাল্ট যেটা দিবে সেন্ট্রালটা সেন্ট্রালি থাকবে, এবং ব্রাঞ্চ যেটা দিবে সেই ব্রাঞ্চ মানে মূলত জোন বোঝাবে। এমন না তুমি যে ব্রাঞ্চে এক্সাম দিছো সেই ব্রাঞ্চের রেজাল্ট দেখাচ্ছে, ওইটা পুরো জোন ভিত্তিক তোমাকে রেজাল্টটা দেখাবে। তো অনেকের এটাই ঝামেলা হয়েছে না। আমি যেমন জোন ভিত্তিক 7th হয়েছিলাম, আমি ভাবছি আমি ব্রাঞ্চে হয়তো 7th হয়েছি, কারণ আমার হয়তো পারে কথা ছিল না। বাট এটা আসলে মিরপুরের সব জোন মিলে আমারটা ছিল 7, ছেলেদের দিক থেকে ফার্স্ট ছিল। সবশেষে প্যানিক করো না, এবং যেদিন এক্সাম দিতে যাবা সেদিন অবশ্যই একটা ভালো ঘুম দিয়ে যাবা। আসলে ঘুমে একটা ভালো কি ফ্যাক্টর কাজ করে, মাইন্ডটা একটু স্টেবল রাখার চেষ্টা করবা, এবং যে 100 মিনিটে কি 60 মিনিটে কি 100টা দাগাইতে পারবো কিনা এটা একটুও চিন্তা করো না। আমি 25-30 মিনিটে পারতাম, তো তোমরা মিনিমাম মানে সবাই শেষ করে আসলে, ইচ অ্যান্ড এভরিওয়ান 1 ঘন্টা মোর দ্যান এনাফ, আধা ঘন্টায় তোমার শেষ হয়ে যাবে। যদি তুমি ভালো মতো প্রিপারেশন নাও তাহলে তো তোমার 15-20 মিনিটে শেষ হয়ে যাবে। বাট 100 মার্কের জন্য তোমার ইজিলি 1 ঘন্টা এনাফ। এবং লাস্ট একটা পার্ট বলে শেষ করতে চাই, যেটা ডিসাইডিং ফ্যাক্টর, নেগেটিভ মার্কিং। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 0.25 করে নেগেটিভ মার্কিং থাকবে। তোমার এক্সাম হলে যাওয়ার আগে এটা ডিসাইড করতে হবে যে তুমি নেগেটিভ মার্কিংকে কীভাবে ইউজ করবে। অনেক ভাইটাল একটা নিয়ে কথা বলতেছি। দেখো, তুমি যদি 4টা কোশ্চেন অ্যান্সার করো আন্দাজে, তাইলে 4টার মধ্যে একটা ঠিক হলে তুমি 1 পাবা, এবং 3টা ভুল হলে 0.75 কাটা যাবে, মানে তুমি 0.25 এক্সট্রা পাবা। এটা একটা লজিক, যেটা হচ্ছে সবাই মানে অনেকে দাগাই ফেলে, মানে অনেকে সবগুলো দাগে। আরেকটা লজিক কি,
যে সবগুলো দেখলে তুমি ধরো 65 কারেক্ট অ্যান্সার করছো, বাকিগুলো ভুলের জন্য তুমি এখন 63 পেয়েছো বা 61 পেয়েছো। সো এটা তোমাকে ডিসাইড করে যেতে হবে যে তুমি কি করবা, তুমি নেগেটিভ মার্কিং এর রিস্কটা নিবা না নিবা না। আমি দুইটাকেই অ্যাপ্রিসিয়েট করি, এখন ইটস আপ টু ইউ। সো আজকের ভিডিওতে আমি চেষ্টা করছি আমার পক্ষ থেকে যতটুকু আমার ছোট্ট জ্ঞান আছে সেই ছোট্ট জ্ঞানের মধ্য দিয়ে জিনিসগুলো জানিয়ে দেওয়ার, যেগুলো একটু কোয়েশ্চেন্স জাগে বা একটা গাইডলাইন দেওয়া। সো আশা রাখি তোমরা উপকৃত হয়েছো। আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ।